স্যার, আমি খোঁজ নিয়ে দেখলাম সোহিনীর পারফরমেন্সের সময় ব্যাকস্টেজে আরও 4 জন কাজ করছিল। এই ভুল তারাই করেছে, কিন্তু এখন তারা কোনো রেসপন্সিবিলিটি নিতে চাইছে না। সবাই একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। সম্পূর্ণ ঘটনাটা নীলকে বোঝালো নন্দিতা। নীল সব শুনে বলল, তুমি যাও আর ওই 4 জনকে আমার অফিসে নিয়ে এসো। আমি নিজে খতিয়ে দেখব যে কে এই ভুল করেছে। নন্দিতা মাথা নেড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ওর বেরিয়ে যাওয়ার পরই নীল একটা নাম্বার ডায়াল করল। হ্যালো কুশল, কোথায় আছিস? আরে শোন না, তোর একটা সাহায্য চাই। তুই কি একবার অফিসে আসতে পারবি? হ্যাঁ, আমি অফিসেই আছি। হ্যাঁ হ্যাঁ, এখনই চলে আয়। প্রায় 1 ঘন্টার মধ্যেই নন্দিতা ওই 4 জনকে নিয়ে নীলের কেবিনে এলো। সেখানে অলরেডি হাতে একটা সিগার নিয়ে বসে রয়েছে কুশল। ওর দুপাশে কালো রঙের স্যুট পরা 2 জন বডিগার্ড দাঁড়িয়ে, চোখে তাদের কালো রঙের সানগ্লাস। মুখ শক্ত করে কুশল দেখতে লাগলো সেই অপরাধীদের। তোমরা 4 জন ব্যাকস্টেজের কাজ সামলাছিলে, তাই তো? তাহলে তোমরা আমাকে বলো, হঠাৎ করে মিউজিকটা ওরকম কেন হয়ে গেল? কার দোষ ছিল এখানে? কার কথায় এটা করা হলো? মুখ থেকে ধোঁয়া বের করতে করতে একের পর এক প্রশ্ন করতে লাগলো কুশল। নীল চাইলে অনেক কিছুই করতে পারত। ওই 4 জনের মুখ থেকে সত্যিটা বের করাটা এমন কোনো কঠিন কাজ নয়, কিন্তু ও নিজের পরিচয় এখনও সকলের থেকে লুকিয়ে রাখতে চায়। তাই নন্দিতাকে কেবিনের ভেতরে ঢুকতে দেয়নি। নিজে কুশলের বডিগার্ড সেজে দাঁড়িয়ে কুশলকে নিজের জায়গায় বসিয়ে দিয়েছিল সে। তবে নীলের সিদ্ধান্ত ভুল হয়নি। কুশল ঠিক সেই প্রশ্নগুলোই এদের করছিল যেগুলো নীলও জিজ্ঞেস করতে চাইছিল। কি হলো, এখনো কেউ কিছু বলছো না কেন? যদি আমাকে সত্যি কথা না বলো তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। আমার নাম কুশল বরাট। নিজেদের ভালো চাইলে আমাকে সত্যিটা বলে দাও। গলা গম্ভীর করে হুমকি দেওয়ার মতন করে বলল কুশল। কলকাতায় কুশলের হোটেলের বিজনেস থাকলেও ও বিভিন্ন ইল্লিগাল কাজের সঙ্গে জড়িত। তাই ওই 4 জন যখন ওর নাম শুনল তখন ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিভিন্ন ইল্লিগাল কাজের সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও পুলিশ কুশলের কিচ্ছু করতে পারেনি। এতটাই পাওয়ারফুল সে। তাই ভয় পেয়ে বলল, আমি আপনাকে সবকিছু বলতে রাজি আছি, কিন্তু কথা দিন যে সব শোনার পর আপনি আমাকে ছেড়ে দেবেন। এদিকে বাকি 3 জনও ভীষণ ঘাবড়ে গেল। ওরাও বুঝতে পারল না কি করা উচিত। তাই ওরাও হাঁটু গেড়ে কুশলের সামনে বসে পড়ল মাটিতে। তারপরই সব গড়গড় করে বলে দিল। ভয়ে ওদের প্রাণ প্রায় শুকিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সকলকে বাইরে চলে যাওয়ার অর্ডার দিল কুশল। সবাই চলে যেতেই নীল বসে পড়ল সোফাতে। এখন সব কিছুই পরিষ্কার হয়ে গেল ওর কাছে। তুই তো ফাটিয়ে দিয়েছিস কুশল। আমি জানতাম না যে তুই এখনো এতটা ফেমাস। এখনো শোধরালি না তুই, হ্যাঁ? কুশলের সঙ্গে ইয়ার্কি করতে লাগলো নীল। তুই কি আমার প্রশংসা করছিস নাকি আমাকে গালাগালি দিচ্ছিস? হ্যাঁ, পরিষ্কার করে বল তো। ব্যঙ্গ করে বলল কুশল। কথা বলতে বলতে কুশল নীলকে বলল যে ও এখনো ইল্লিগাল কাজ করে, তাতে তার কোনো সমস্যা নেই। কিন্তু একটা ব্যাপার কুশলের মাথায় কিছুতেই ঢুকলো না। ও নীলকে প্রশ্ন করল, শোন না নীল, বলছি একটা কথা আমার মাথায় এখনো ঢুকলো না। তুই এখন রায়চৌধুরী গ্রুপের সিইও, তাহলে তুই এখনো সেন পরিবারের থেকে আলাদা হয়ে যাচ্ছিস না কেন? আমার কিছু কারণ আছে রে। এখন এসব জিজ্ঞেস করিস না, সময় এলে নিশ্চয়ই বলবো। মুচকি হেসে কুশলকে বলল নীল। তারপর 2 জন মিলে আরও কিছুক্ষণ কথা বলল। কথা বলা হয়ে গেলে কুশলকে বাইরে অবধি ছেড়ে দিয়ে আসলো সে। রায়চৌধুরী গ্রুপের সঙ্গে কুশলের এমন সুসম্পর্ক থাকা খুবই জরুরি, কারণ নীল ঠিক করেছিল যে এখন থেকে রায়চৌধুরী গ্রুপের সমস্ত ইভেন্ট, ক্লায়েন্ট মিটিংস, এমনকি পার্টিও কুশলের হোটেলেই হবে। তুমি কি ভালো গো? বাড়িতে আসার তোমার তো কোনো নামগন্ধই নেই। বাড়িতে কি চলছে সেসব খোঁজ রাখারও কোনো বালাই নেই। ভালোই চলছে, হ্যাঁ? তাড়াতাড়ি ম্যানসনে এসো, এক্ষুনি। কুশলকে ছেড়ে দিয়ে সবে নীল নিজের কেবিনে ঢুকেছিল, তারপরই চিত্রা ফোন করে এসব কথা শোনালো নীলকে। চিত্রা এক মুহূর্তের জন্যও সহ্য করতে পারে না নীলকে। কিন্তু এখন চিত্রার রাগের একটা অন্য কারণ রয়েছে। কল্যাণী সকলের উপর খুব রেগে আছেন। সোহিনীর ওই ঘটনাটার জন্য উনি খুবই পিসড অফ। তাই উনি পরিবারের সকল সদস্যকে নিয়ে মিটিং করতে চান, আর এই কারণেই নীলের এমন জরুরি তলব। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। এই বলে নীল ফোনটা কেটে দিল। নীল বুঝতে পারল যে হঠাৎ এমন জরুরি তলব কেন। তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়ল নীল। রাস্তায় জ্যামে দাঁড়িয়েছিল নীল। সময় নষ্ট না করে ও সোহিনীকে ফোন করল। ওদিকে সোহিনী নিজের ঘরে বসেছিল।
ভীষণ ভেঙে পড়েছে সে। তাই একা নিজের ঘরে বসে কাঁদছিল সোহিনী। মোবাইলে নীলের নামটা উঠতেই সে ঘাবড়ে গেল। তারপর চোখের জল মুছে নিয়ে ফোনটা তুলে শান্তভাবে বলল, হ্যালো নীল, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এসব কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আজ প্রিমিয়ারে যা কাণ্ড ঘটেছিল তাতে সোহিনীর পুরো ইমেজ নষ্ট হয়ে গিয়েছিল। এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারছিল না সোহিনী। এতদিনের এত এফোর্টস সব জলে চলে গেল। এর পাশাপাশি কোম্পানিকেও অনেক ক্ষতির মুখ দেখতে হলো। এই কারণেই ও নীলের নামটা দেখে ঘাবড়ে গিয়েছিল। সোহিনী ভেবেছিল ওর সঙ্গে সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করার জন্য নীল ওকে ফোন করেছে। হয়তো নীল ওকে এসব নিয়ে কথা শোনাবে। তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই। ওই বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্য আমি একজনকে পাঠিয়েছি। যা ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই। এটা সেন পরিবারের ইন্টারনাল বিষয়। দীর্ঘশ্বাস নিয়ে বলল নীল। নীল, তুমি সত্যি বলছো? অবাক হয়ে গেল সোহিনী। আর কিছু জিজ্ঞেস করো না। এ বিষয়ে তোমার আর কিছু না জানলেও চলবে। পরে নন্দিতা তোমাকে একটা মেল পাঠাবে, আর এবার আমি যা বলবো তুমি সেটাই করবে, ঠিক আছে? এই বলে নীল ফোন কেটে দিল। তারপর জোরে গাড়ি চালিয়ে পৌঁছে গেল সেন ম্যানসনের সামনে। নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।